ছোট মা আরবি ভাই মনি আপুকে আমি চিনি। ভোরকে যথেষ্ট ভালোবাসে তারা খারাপ চাইবে না। আর কি করেছে ভোর? আরিয়ান চুপ করে শুনছিল সব। ভেবেছিল ভাইকে বলবে না, তবে মায়ের সাথে ওভাবে কথা বলায় আর চুপ থাকতে পারলো না। ভাই ওরাই তো তোর ছেলেকে ভালোবাসে, আমরা তো আর বাসি না, তাই না? থাক সেসব কথা। বোর কি করেছে জানিস? আমার মেয়েকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে পাথরের ওপর। মেয়েটার হাতে পায়ে ছিঁড়ে কি অবস্থা হয়েছে, মেয়েটা এখনো কাঁদছে। আবারই মাথা তোলে। ভোর কখন করলো এসব? তখন যে দৌড়ে এলো। অরুণ উঠে এসে আনিকাকে কোলে নিতে চায়, আনিকা আসে না, মুখ ফুলিয়ে থাকে। অরুণ তার হাতের ছিলে যাওয়া জখম দেখে জোরে ভোরকে ডাক দেয়। আভারিকে বলে, ভোরকে ডেকে আন এক্ষুনি। ভোর, ভোর। আভারি কি বলবে ভেবে পায় না, নিজের রুমে যায়। ভোর সেখানেই বসে হোমওয়ার্ক করছে। মিনু রান্নাঘরে পাশে দাঁড়িয়ে সব অবলোকন করছে। ড্রয়িং রুমের সব কথাই শুনেছে। তার চোখ ভরে আছে অশ্রুতে। আভারি সেদিকে এক পলচে রুমে গিয়ে দেখে ভোর চুপটি করে বসে আছে। তাকে দেখে এসে হাত চেপে ধরে। সে ভয় পেয়ে গেছে। বাবা ওভাবে ডাকছে কেন? স্কুলের ঘটনায় এখনও রেগে আছে কি? আভারি তাকে নিয়ে ড্রয়িং রুমে যায়। ভোর তার হাত শক্ত করে ধরে। আভারি আসমা বেগমের দিকে চেয়ে হাতটা ছাড়িয়ে নিয়ে দূরে সরে দাঁড়ায়। ভোর আভারির দিকে তাকিয়ে করুণ চোখে, যার অর্থ এভাবে একা ছেড়ে দিলে বাঘের গুহায়। অরুণ ভোরের সামনে দাঁড়িয়ে শক্ত গম্ভীর গলায় বলে, আনিকাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে কেন? ভোর চকিত দৃষ্টিতে আনিকার দিকে চায়। আনিকা ঠোঁট চেপে একটু হাসে। ভোর নির্লিপ্তভাবে তাকিয়ে, সে কখন ফেলে দিল? নিজেই তো দৌড়াতে পড়ে গেল। উপরন্তু তার আইসক্রিমও ফেলে দিয়েছিল। অরুণ ভোরের চুপ থাকায় যেন আরও রেগে যায়। টি টেবিলে আনিকার পড়ে থাকা প্লাস্টিকের স্কেল নিয়ে ভোরের বাহুতে একটা বাড়ি দেয়। স্কেল ফেটে যায় শব্দ করে। ভোর ব্যথা পায় বেশ, সাথে ভয়ে চুপসে যায়। তবুও সেখান থেকে নড়ে না। সেভাবেই দাঁড়িয়ে চোখ ভরে ওঠে তার। আরিয়ান ভাইকে থামতে বলে। আসমা বেগমও মানা করে মারতে, বুঝিয়ে বললেই হবে। আবারই এগিয়ে আসে অরুণের হাত দিয়ে থামিয়ে ভাঙা স্কেল দিয়ে আরও কয়েকটা বাড়ি দিয়ে ধমক দিয়ে বলে, কেন ফেলে দিয়েছো বল? দিন দিন অভদ্র হয়ে যাচ্ছ। স্কুলে একজনের মাথা ফাটিয়ে এসেছো, ছোট বোনকে ফেলে দিয়ে কি করেছো? গুন্ডামি শিখছো? বেশি আদর করি বলে এখন মাথায় উঠে নাচছ? বলেই ভাঙা অর্ধেক স্কেলটা ফ্লোরে ছুঁড়ে ফেলে দেয়। ভোর কেঁপে উঠে, চোখ দিয়ে অনর্গল অশ্রু বইতে থাকে। অরুণ গলল না সে অশ্রু দেখে। হাত উঠিয়ে আরেকটা চড় দিতে নিলে মিনু এসে সরিয়ে নেয়। সে আড়ালে দাঁড়িয়ে সব অবলোকন করছিল। ভোরকে যখন মারছিল তার বুকটা যেন ফেটে যাচ্ছিল। আসমা বেগমের কথা এতক্ষণ চুপ করে দাঁড়িয়ে থাকলেও আর পারল না। ভোরকে নিয়ে ঘরে যায়। আসমা বেগম মিনুর কাণ্ডে রেগে যায়। দেখেছো কিভাবে নিয়ে গেল, যেন ভোর ওদেরই সন্তান। মায়ের চেয়ে মাসির দরদ বেশি। অরুণ কিছু বলে না। ছোট ঢোক গিলে অফিস ব্যাগটা হাতে নিয়ে আনিকাকে বলে, চাচ্ছু সরি মামুনি, তোমাকে অনেকগুলো আইসক্রিমের খেলনা কিনে দেবো, ঠিক আছে? বলেই তার গালে চুমু দিয়ে হনহন করে সিঁড়ি বেয়ে নিজের রুমে চলে যায়। পাতারা 3 ভাই বোন। বড় বোন লতার বিয়ে হয়েছে, একটা বাচ্চাও হয়েছে। ভাই লুকমান তার চেয়ে 1.5 বছরের বড়, অনার্স শেষ করে বেকার। খারাপ বন্ধুদের পাল্লায় পড়ে নেশায় জড়িয়ে পড়েছিল খানিকটা। পাতার বাবা বুঝতে পেরে রিহ্যাব সেন্টারে পাঠিয়েছিল। রিহ্যাব থেকে এসে এখন আরও সবে নেই, বেকার ঘুরছে আর চাকরি খোঁজার চেষ্টায়। আর পাতা ছোট, অনার্স শেষ করে ইংলিশ মিডিয়ামে শিক্ষকতা করছে। পাতার বাবা আতিকুর ইসলাম একজন ভূমি অফিসের সরকারি কর্মকর্তা, মা লাবণী আক্তার গৃহিণী। তাদের মধ্যবিত্তের সংসার। রাতের খাবার খেতে বসেছে পাতা, পাতার বাবা, মা, ভাই। লাবণী সবার পাতে ভাত তরকারি দিয়ে নিজেও বসে। পাতা নিজের পাতের দিকে চায়। প্লেটের এক সাইডে অর্ধেক চিংড়ি। পাতা মায়ের দিকে চায়, অর্ধেক দিল কেন? মায়ের পাতেও অর্ধেক। লাবণী আক্তার খাওয়ায় ব্যস্ত। পাতা হালকা নজর ঘুরিয়ে বাবা ভাইয়ের পাতে দেখে আর চোখে। ব্যাপারটা খুবই ছ্যাবলামো, তবুও চায় সে। তাদের পাতে পুরো চিংড়ি। সে চিংড়ি কিনেছিল ও বড় বড়ই 10টা ছিল। তাহলে সে আমতা আমতা করে বলল, তুমি অর্ধেক করেছো কেন মা? সবাই পাতার দিকে চায়। লাবণী মেয়ের দিকে তাকিয়ে বলে, 5টা ফ্রিজে রেখেছি আর 5টা রেখেছিলাম। ছেলেটার চিংড়ি পছন্দ তো জানিসই, রান্না করার সাথে সাথেই আবদার করে খাবে, তখন একটা দিয়েছিলাম। পাতা আর কিছু বলে না। আতিকুর ইসলাম গম্ভীর মুখে ভাতে লোকমা তুলেছে। বাবার সামনে পাতার সাহস হয় না এটা বলার, তো আরেকটা কি করলে? সে চুপচাপ খেতে লাগলো। তার মা হয়তো জানেই না যে তারও চিংড়ি বেশ পছন্দের, আর জানলেই বাকি। লুকমান চিংড়ি অর্ধেক ভাগ করে 1 ভাগ বোনের পাতে তুলে দেয়। পাতা ভাইয়ের দিকে তাকিয়ে হেসে বলে, তো পছন্দ তো, তোর পছন্দ তো, তুই খা। আমি খাবো না, আমার ভালো লাগে না তেমন। মাকে অর্ধেক নিতে দেখে বললাম। বলেই তুলে লুকমানের পাতে দিল। লুকমান পুনরায় তুলে বোনের পাতে দিয়ে বলে, তো আমি খেয়েছি, আর অর্ধেক আছেই তো, খেয়ে দিয়ে একটু মোটা হ, নইলে শ্বশুর বাড়ি থেকে বলবে বাপের বাড়ির লোক হাওয়া খাইয়ে ফেলেছে। এমনিতেই তো এইটুকুনি তুই, তারপর মশার বডি ফু দিলেই উড়ে যাবে। দে ফু, যদি না উড়ি তোর খবর আছে। আর আমি অতটাও খাটো নই, 5 ফুট আমি। খাওয়ার সময় এত কথাবার্তা কিসের? চুপচাপ খাওয়া যায় না?
দুই ভাই বোন চুপ করে যায় বাবার গম্ভীর আদেশে। আতিকুল ইসলাম গম্ভীর ও কঠোর একজন মানুষ। পরিবারের সকলেই ভয় পায় তাকে। তার কথায় শেষ হয় এই ছোট্ট সংসারে। খাওয়া দাওয়া শেষে আতিকুর রহমান সোফায় বসে। লাবণী, পাতা, লুকমানকেও বসতে বলে। সবাই বিনা বাক্যে বসে পড়ল। আতিকুর ইসলাম বলেন, তার জন্য যে প্রস্তাব এসেছিল ওরা মানা করে দিয়েছে। লাবণীর মুখটা হতাশা প্রকাশ করে। বলে, কি বলল? কেন মানা করলো? সেটা বলেনি ক্লিয়ার করে। ওরা রাজি হলেও আমি করতাম না বিয়ে। আব্বু, আমি দেখতে শুনতে খুব খারাপ নই, আর না খোড়া, লুলা, কানা, হাবিজাবি, না কোনো প্রকার বাজে রেকর্ড আছে। গ্রাজুয়েশন কমপ্লিট করে চাকরি করছি, না ডিভোর্সি। তাহলে কেন একটা ডিভোর্সি লোককে বিয়ে করব? যতই বড়লোক বা ওয়েল সেটেলড হোক না কেন। লুকমানও বোনের কথায় সায় জানালো। তা ঠিক বলেছে আব্বু, শি ডিজার্ভ এ বেস্ট পারসন। ভালো প্রস্তাব আসলেই কথা আগাবে। পাতার বাবা স্ত্রীর দিকে চোখ রাঙিয়ে তাকায়। লাবণী একটা ঢোক গিলে পাতাকে বলে, জন্য কোন রাজকুমার বসে আছে শুনি? যেই না চেহারা, তার উপর শর্ট, বয়সও বেশি, 24 পড়ে গেছে। আর আর লুকমান ভালো ঘরে পাঠাতে চাইলে হাড়ি হাড়ি টাকাও পাঠাতে হবে তাদের ঘরে। গয়নাগাটির তো কথাই নাই। এসব কই থেকে আসবো শুনি? সেবার না এসেছিল একটা VCS ক্যাডার, 8 লাখ টাকার সাথে 2 ভরি স্বর্ণ চাইলো। পারবো এত টাকা দিতে আমরা? পাতার চোখ ভরে ওঠে। লুকমান চুপ করে বসে আছে। কি জবাব দেবে? আতিকুর রহমান উঠে হন করে রুমে চলে যায়। পাতা বাবার যাওয়া দেখে নিজেও উঠে রুমের দিকে অগ্রসর হয়। শুনশান নীরবতা বিরাজ করছে আশেপাশে। অন্ধকার রজনীতে চাঁদের ম্লান আলোয় আবছা আলোকিত পরিবেশ। শস্য শ্যামলা ধানের ক্ষেতে চাঁদের ম্লান আলো পড়ছে। হালকা ঝিরিঝিরি বাতাসে দোদুল্যমান ধানের ক্ষেত, উপরে বড় গোলাকার জ্যোৎস্না। বিশাল সারি সারি ধান ক্ষেতের চতুর্দিকে বড় বড় গাছের ছায়া। তারকারাজি মিটমিটিয়ে হাসছে। এ যেন এক স্বর্গীয় দৃশ্য। বিনা আলোয় ধানের ক্ষেতের মাঝখানে বসে সচক্ষে অনুভূত করলে তনু মন জুড়ে শীতল স্রোত বয়ে যায়। গা ছমছম করে, সাথে অনেকটা ভালো লাগার অনুভূতি। পাতাদের বাড়ি নগর থেকে খানিক দূরে রাস্তার ধারে। ফসলি জমি ভরাট করে বাড়ি তৈরি করা হয়েছে। শুধু তারাই নয়, তাদের বাড়ির আশেপাশে সব বাড়ি ফসলি জমিতে। বাড়ির পিছনে ফসলি ক্ষেত। পাতাদের একতলা বাড়ি। পাতা বিছানায় শুয়ে আছে। তার বিছানার সাথেই জানালা। সেই জানালায় বাইরের স্বর্গীয় দৃশ্যাবলী দেখা যাচ্ছে। চাইলে সে গিয়ে অনুভবও করতে পারে, কিন্তু সে খুবই ভীতু। তাই একা যাওয়া তার পক্ষে অসম্ভবই বলা যায়। তার রুমে আলোও জ্বলছে। সে আলো জ্বালিয়ে ঘুমায়। অন্ধকারে তার ফোবিয়া আছে। আর তাছাড়াও তার যাওয়ার মন নেই। সে জানালার দিকে আর একটু সেটে যায়। এক হাত জানালার গ্রিলে রাখে। মায়ের কথাগুলো কানে বাজছে এখনো। তার জীবনটা এমন কেন? সব থেকেও যে তার কিছুই নেই। বড় দুই ভাই বোনের মতো বাবা মার কাছ থেকে আবদার করতে পারে না। তাদের মতো ভালোবাসাও পায় না। আদৌ তাকে ভালোবাসে তো? ভালোবাসলে নিশ্চয়ই জন্মের পর অন্যের কাছে রেখে আসতো না। এভাবে যে কোনো ডিভোর্সি লোকদের সাথে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লাগতো না। এমন না যে সে তাদের উপর বোঝা হয়ে আছে। মাস শেষে 20,000 টাকা, 16,000 মায়ের হাতে দেয়। নিজের হাত খরচ বাবদ 4,000 রাখে। এ বাড়িতে সে এক অগাছার মতো, যাকে তার বাবা মা চায়নি। অনাকাঙ্ক্ষিতভাবে এসে গেছিল, কেটে দূরেও ঠেলে দিয়েছিল, কিন্তু বোঝাস্বরূপ আবারও ঠাঁই হয়। পাতার একটা সংসারের শখ। সে নিজের একটা সংসার চায়, যেখানে সব তার হবে। কেউ দূরছাই করতে পারবে না। একজন আদর্শ জীবনসঙ্গী, যে তাকে আগলে রাখবে, তার জন্য একটু পাগলামি করবে, রোমান্টিক হবে, তাকে চোখে হারাবে, আর আর আরও অনেক কিছু। শ্বশুর, শাশুড়ি, ননদ, দেবর সবাই তাকে স্নেহ সম্মান দুটো করবে। তার সেই স্বপ্ন বোধহয় স্বপ্নই থেকে যাবে। তার কপালে বোধহয় কোনো ডিভোর্সই নাচছে। তার ভালো সম্বন্ধ আসেনি এমন না, এসেছে বেশ কিছু, তবে তাদের চাহিদাও অনেক। আজকাল তো যৌতুক নেই, সেটা উঠে গেছে। এখন তো শুধু পাত্রের মুরব্বী গোছের লোকেরা পাত্রীর ভালোর জন্য, ভালো থাকার জন্য উপহার চায়। এই যেমন ছেলের ঘর সাজানোর জন্য সোফার সেট, ড্রেসিং টেবিল, আলমারি সহ আরও বিভিন্ন সামগ্রী। এগুলো তো আপনাদের মেয়েরই থাকবে। শুধু ছেলের জন্য মোটরসাইকেল। ছেলে চাকরি নিতে অনেক টাকা দিতে হয়েছে। আপনারা কিছু হেল্প করুন। এই যেমন 10-20 লাখ কামাই করে তো আপনার মেয়েকেই খাওয়াবে। ছেলের চাকরি কনফার্ম, শুধু কিছু টাকা দিলেই জয়েন করবে। আমরা জোগাড় করেছি, শুধু কিছু টাকা শর্ট আছে। আপনারা 12 লাখ দিন, সব সেটেলড। পাতার হাসি পায়। কি অভিনব পদ্ধতি যৌতুক নেওয়ার। রাতের খাবার খেতে বসেছে সরকার পরিবার। সকলেই উপস্থিত আছে ভোর ছাড়া। অরুণের ছোট বোন আদুরি বসেছে অরুণের পাশে। সে প্লেটের রুটি ছিঁড়ে মুখে দিয়ে অরুণকে বলল, বড় ভাইয়া, আমার কিছু টাকা লাগবে। আমাদের ডিপার্টমেন্ট থেকে ট্যুরে যাবে কক্সবাজারে। আমিও যাব। তোমরা কিন্তু না করতে পারবে না। না করলেও শুনবো না। চাঁদা এখনো ঠিক হয়নি, তবে বড় ভাইয়া চাঁদার টাকা তুমি দেবে। আর অ্যাডভোকেট সাহেব, আপনি শপিং আর হাত খরচ দিবেন। আগেই বলে রাখলাম কিন্তু। আসমা বেগমের পছন্দ হলো না। তিনি মেয়েকে বললেন, আদৌ কক্সবাজার অনেক দূরে, আর ভার্সিটি থেকে অনেক ছেলে পেলে যাবে।
আজকালকার ছেলেদের ভরসা নেই। আর তোর বান্ধবীরাও কেমন যেন, ওদের ভরসা নেই, কোথাও যাওয়া হবে না। আদুরি খাওয়া বন্ধ হয়ে যায়, চোখ ভরে আসে, নাক টেনে বলে, আমি এখন ছোট নই, নিজের খেয়াল রাখতে জানি। আর আমাদের স্যারেরাও যাচ্ছে, আর ভাইয়ারাও তো গিয়েছিল তাদের সময়, আমিও যাব। আরিয়ান ভাইয়া, বোঝাও না মাকে। আরিয়ান মাকে বোঝায়। মা যাক না, এখনই তো ওদের এনজয় করার সময়। ঘুরতে গেলে এক্সপিরিয়েন্স হয়। আর স্যাররা যাচ্ছে তো আমি ওর স্যারদের সাথে কথা বলে নেব, কোনো প্রবলেম হবে না। অরুণ বোনের মাথায় হাত বুলিয়ে নরম স্বরে বলে, ছোট মা যেতে দাও, ছোট খুব স্ট্রং, নিজের প্রজেক্ট নিজে করতে জানে। স্যারেরা সেফটি নিয়ে যাবে, ছেলে মেয়েদের বাস আলাদা আলাদাভাবে যাবে, তাই না? আদুরি মাথা নাড়িয়ে জানায় আলাদাই যাবে। আসমা বেগম খানিকটা নরম হয়ে বলে, আচ্ছা তোমরা যখন বলছো তবে যাবে, তবে কোনো সমস্যা হলে দেখিস কি করি আদু। আদু হেসে ভাইদের ইশারা করে ধন্যবাদ জানায়, মাকে বলে, ইনশাল্লাহ কিছু হবে না মাই সুইট মম। আসমা বেগম মুচকি হাসে, অরুণের দিকে চেয়ে বলে, ভোরকে ডাকো, খেয়ে নিক। তখন ওভাবে মেরে একদম ঠিক করনি। অরুণ এখনো প্লেটে খাবারে হাত দেয়নি। মিনু সবার প্লেটে 2টো করে রুটি, অমলেট আর মাংসের ঝুরা ভাজি দিয়েছে। সবার আলাদা বাটিতে ডালও দিয়েছে। রুবি মেয়েকে কোলে বসিয়ে রুটি ছোট ছোট করে ছিঁড়ে খাওয়াচ্ছে। রূপম ঘুমিয়ে। সে অরুণের দিকে তাকিয়ে বলে, ভাইয়া আপনি কাজটা মোটেও ভালো করেননি। ভোর আনিকা দুজনেই ছোট, খেলতে খেলতে পড়ে গিয়েছে হয়তো, ওদের ছোটদের মাঝে বাঁধবে, ওরাই আবার গলা জড়িয়ে ঘুমাবে, তাই বলে ছেলেটাকে মারবেন? আমি খুব কষ্ট পেয়েছি। অরুণ গম্ভীর। রুবির কোলে আনিকার দিকে চায়। ওর প্রাপ্য ছিল ওটা। আনি মামনি অনেক লেগেছে, আর শাসন না করলে পরবর্তীতে আরো বেশি দুষ্টামি করবে, পরে নাগাল পাওয়া যাবে না। আরিয়ান পানি পান করে তাচ্ছিল্য হেসে বলে, তুই আমাদের উপরের রাগটা বাচ্চাটার উপরে ঢাললি। আমি আর মা ওভাবে বলিনি তোকে। অরুণ ভাইয়ের দিকে তাকিয়ে বলে, কি বলছিস এসব? মোটেও না। আসলে ওই স্কুলে একটা ছোট্ট ছেলেকে ধাক্কা দিয়েছিল, ছেলেটার কপাল কেটে গেছে অল্প, আবার বাড়িতেও রাগটা মাথায় উঠে গিয়েছিল। মিনু আপা যাও, ভোরকে ডেকে আনো। মিনু পাশেই দাঁড়িয়েছিল, অরুণের কথায় চলে যায়। আদুরি কাঠের টেবিলে কোনুই ঠেকিয়ে গালে হাত দিয়ে বলে, বড় ভাইয়া, এভাবে আর কতদিন চলবে? তোমার পুরো লাইফ পড়ে আছে এখনো। ভোরটাও ছোট্ট, তোমার বিয়েটা করে নেওয়া উচিত। 3 বছর কম সময় না। অরুণ শান্ত দৃষ্টিতে আদুরির দিকে চায়, বাকি সবাই অরুণের দিকে। অরুণ কিছু বলে না, কি বলবে? রুবি মেয়েকে পানি পান করিয়ে গ্লাস টেবিলে রেখে বলে, ভাইয়া আদুরি ঠিক আছে, 3 বছর পেরিয়ে গেছে, অথচ আপনি 3 বছর আগেই আটকে আছেন। আপনি বর্ষা ভাবিকে এখনো আনার জন্য ওয়েট করে আছেন, তাকে আবার ফিরিয়ে আনার। তাকে থামিয়ে দিয়ে অরুণ চোয়াল শক্ত করে বলে, ডোন্ট কল হার ভাবি, সি ইজ নাথিং টু মি। একবার থুতু বলে সে থুতু তুলে পুনরায় কেউ আর মুখে আনে না। আরিয়ান মুচকি হাসে, তার ভাইকে সে চেনে। আগাগোড়ায় জেদ আর গোস্বায় ভরা। প্রাক্তন প্রেমিকা স্ত্রী যেটাই বলুক, হাজার পায়ে পড়ে মাপ চাইলেও ফিরে চাইবে না। সে সিরিয়াস হয়ে বলে, তাহলে মুভ অন কর। তোর প্রাক্তন তো নেক্সট ইয়ারই নতুন বয়ফ্রেন্ড জুটিয়েছিল, শুনেছি বিয়েও করেছে, বাচ্চাও আছে মেবি। অথচ তুই দেখ, এভাবে একা থাকা যায় না। এখন কোনো মতে চালিয়ে নিলেও কয়েক বছর পর বুঝতে পারবি জীবনের লাইফ পার্টনার কতটা ইম্পর্টেন্ট। জীবনে একা চলা কষ্টকর। ছেলে নিজের লাইফ নিয়ে ব্যস্ত থাকবে আর তুই একলা একাকিত্বের গভীরে ডুবে যাবি। ভাই যে একা থাকে সেই বোঝা একাকিত্বের যন্ত্রণা। তুমি সেটা ভাবতেও পারি না। মানব জীবনে সবাই স্বার্থপর। এই যে আমারও তো ছেলে মেয়ে বড় হবে, ভালো পড়ালেখা ফ্যাসিলিটির জন্য বিভিন্ন জায়গায় যেতে হবে, চলেও যাব। তুই একা হয়ে যাবি না? অরুণ রুটি নাড়াচাড়া করছে। একাকিত্ব কতটা ভয়াবহ কিছুটা হলেও অনুভব করেছে, এমনকি করছেও। আসমা চুপ করেছিলেন এতক্ষণ, এবার তিনিও মুখ খুললেন। আচ্ছা তুমি একাই কাটিয়ে দিলে পুরোটা জীবন, কিন্তু ভোর এই 2.5 বছর বয়সেই মা ছেড়ে চলে গেছে। মায়ের ভালোবাসা মমতা কতটুকু পেয়েছে? আর 5টা ছেলের মতো ও তো মায়ের ভালোবাসা পাওয়ার অধিকার রাখে। নিজের জন্য না হলেও ওর জন্য একটা মা তো আনতেই পারো। অরুণ আসমা বেগমের দিকে তাকিয়ে বলে, পারে, কিন্তু সেটা সৎমা হবে, আর সেই সৎমা ওকে মায়ের মতো ভালোবাসতে পারবে তার কি গ্যারান্টি আছে ছোট মা? আসমা বেগমের মুখটা মলিন হয়ে যায়। অরুণ খানিকটা হাসে। আদুরি বলে, ভাই, আমরা দেখে শুনে খোঁজ খবর নিয়ে তবেই না আনবো নতুন ভাবি। আব্বা, তোমার আব্বা ডাকে, খাইয়ে লো। ভোর পরনের গেঞ্জিটা টেনে চোখ মুছে নাক মুছল। মিনু এগিয়ে এসে আঁচল দিয়ে মুছে দেয়। তখন ওভাবে ভোরকে নিয়ে সরাসরি রুমে আসে। যে যাই বলুক না কেন, ছেলেটাকে সে ছেলের মতো ভালোবাসে। ছোট্ট ভোর কাঁদতে কাঁদতে তাকে বলছিল, আমি কিছু করিনি খালা।
মিনু তাকে শান্ত করায় বুকে জড়িয়ে ভোর শান্ত হয়, তবে একটু পরপরই ফুপিয়ে কেঁদে ওঠে। আমি খাবো না খালা, তুমি যাও। মিনু হেসে তার গালে চুমু দিয়ে বলে, ভোর বাবার তোমার বাবা আইলে আরো রাইকে যাইবে নে, চলো না। ভোর মুখ ফুলিয়ে বিছানা থেকে নামলো, মিনুর পিছু পিছু চলল। অরুণী আদুরির কথায় ভ্রু কুচকে যায়। আমি এখনই ওসব ভাবতে চাচ্ছি না। তোকে ভাবতে হবে না, তুই শুধু কবুল বলবি ব্যাস। ভালো ভাবি খোঁজার দায়িত্ব আমাদের, যে বোরকেও ভালোবাসবে আর তোকেও। বলেই মুচকি হাসে। আদুরি সহ বাকি সবাই হাসে। আসমা বেগমের মুখটা খানিকটা মলিন। অরুণ চোখ রাঙায় ওরা থোড়াই কেয়ার করে। অরুণ ভোরকে মিনুর পিছন পিছন আসতে দেখে বলে, ভোরের সামনে যেন এসব কথা না ওঠে। কেন? ওর আগে জানা উচিত নয় ভাইয়া, নাইলে বাজে এফেক্ট পড়বে। সময় হোক। বলেই ভোরের দিকে চায় অরুণ। চোখ নাক মুখ ফুলে লাল টকটক করছে, যেন টোকা দিলেই রক্ত বেরোবে। টি শার্টে সর্দি লেগে আছে, তার বুকটা ভারী হয়ে যায়। ছেলেটাকে ওভাবে মারা বড্ড অনুচিত হয়েছে। ভোর বাবার দিকে তাকিয়ে থেকে আশায় যে নিত্যদিনের মতো তাকে ডেকে কোলে বসিয়ে আদর করে খাইয়ে দিবে, কিন্তু বাবা কিছু না বলায় ছোট্ট ভোর নাক টেনে চেয়ারে বসে। কাঠের ডাইনিং টেবিলের সাথে কাঠের বড় বড় রাজকীয় কেদারা। ভোর সেথায় বসলে শুধু মাথাটুকু দেখা যায়, তাই দাঁড়িয়ে পড়লো। সে দাঁড়িয়েই খাবে। অরুণ ছেলের অভিমান বুঝে আমার কাছে এসো, খাইয়ে দিচ্ছি। ভোর মনে মনে বেশ খুশি হয়। নামতে নিবে তখনই আদুরি গিয়ে ভোরকে কোলে নিয়ে গালে চুমু দিয়ে বলে, রাজকুমারকে আজ আমি খাইয়ে দিব, কেমন হবে? আদর পাগল ভোর খুশি হয়ে বলে, খুব ভালো। আদুরি অরুণের পাশে বসে ভোরকে কোলে বসে অল্প রুটি ছিঁড়ে অমলেট দিয়ে খাইয়ে দেয়। ভোর হাসি মুখে খেয়ে নেয়। একটু আগের কথা যেন ভুলেই বসেছে। অরুণ ছেলের খাওয়া দেখে তবেই মুখে রুটি তুলে। এতক্ষণ তার গলা দিয়ে খাবার নামতো না। আরিয়ানের খাওয়া শেষ। সে চেয়ারে পা তুলে বসে আনিকাকে কোলে নেয়। সে ঘুমিয়ে। রুবি খাওয়া শুরু করে। আরিয়ান বলে, বোর বাবা তোমার মা চাই? ভোর বোঝে না। তার প্রশ্নোত্তর চাহনি দেখে আরিয়ান পুনরায় বলে, আম্মু চাই তোমার? ভোর বাবার দিকে চায়, অরুণও তারই দিকে চেয়ে। আব্বু তো বলে আব্বুই আব্বু, আবার আব্বুই আম্মু। অরুণ প্লেটে নজর দেয়। আরিয়ান হেসে বলে, তোমার জন্য তোমার আব্বু একটা ভালো আম্মু নিয়ে আসবে, যে তোমাকে অনেক আদর করবে ও ভালোবাসবে। ভালোবাসা আদরের কথা শুনে ভোরের চোখ যেন উজ্জীবিত হয়ে ওঠে। সত্যি? আরিয়ান মাথা নাড়ল। ভোর খুশি হয় বেশ। বাবার দিকে কয়েকবার পিটপিট করে চায়। অরুণ তাকায় না, খাওয়ায় মনোযোগ দেয়। ভোর অল্প খেয়ে আভারির ঘরে গিয়ে শুয়ে পড়ে। অরুণ খেয়ে নিয়ে ভাইয়ের সাথে টুকটাক কথা বলে আভারির দৌড়ে গিয়ে কড়া নাড়ে। আভারির ভিতর থেকে আওয়াজ দেয়, ভিতরে আসুন স্যার। অরুণ ভেতরে ঢুকে। ভোর উপর হয়ে বালিশে মুখ লুকিয়ে শুয়ে আছে। অরুণ ডাক দেয় ছেলেকে, ভোর, আব্বু। ভোর ওভাবেই শুয়ে থাকে, সাড়া দেয় না। অরুণ আরো কয়েকবার ডাকে। আভারি বলে, ঘুমিয়েছে বোধ হয়। অরুণ দীর্ঘশ্বাস ফেলে ভোরকে কোলে তুলে নিয়ে হাঁটা দেয়। ভোর তবুও নড়ে না। রুমের কাছাকাছি গিয়ে ফিসফিসিয়ে বলে, আমি জানি তুমি ঘুমোনি। ভোর হালকা নড়ে ওঠে। অরুণের গম্ভীর মুখশ্রীতে হালকা হাসির রেখা ফুটে, তবে সেটা ক্ষীণ। ভিতরে নিয়ে গিয়ে ওয়াশরুমে গিয়ে ভোরকে ব্রাশ করিয়ে দিয়ে নিজেও ব্রাশ করে ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। ভোর চোখ বুজেই ছিল, শুধুই করে দন্তপাটি বের করেছিল। অরুণ ছেলেকে শুইয়ে দিয়ে পরনে টি শার্ট খুলে লাইট অফ করে ছেলের পাশে শয়। ভোর অন্যদিকে মুখ ঘুরিয়ে। অরুণ হাঁক দেয়, আব্বু। ভোর, আমার জান, আমার সোনা, আমার মানিক, আমার কলিজা। এত নরম এত মোলায়েম আদুরে কণ্ঠে কেউ কখনো শুনেছে অরুণের মুখে? না, ওপরওয়ালা আর ভোর ছাড়া কেউ না। ভোর তবুও সাড়া দেয় না। অরুণ তাকে টেনে বুকের মধ্যে জড়িয়ে নেয় শক্ত করে। ভোর ছোটাছুটি করে না, শান্ত হয়ে বাবার বুকে মুখ লুকিয়ে থাকে। অরুণ ছেলের মাথা তুলে পুরো মুখ জুড়ে চুমু খায়। ভোরের পরনে টি শার্ট খুলে দিয়ে বাহুতে ঠোঁট বুলিয়ে বলে, আব্বু খুব সরি আব্বু, অনেক ব্যথা পেয়েছো। তুমি আনি মামুনিকে ফেলে দিয়েছো কেন? ও তো অনেক ব্যথা পেয়েছে, হাত ছিলে গেছে আব্বু। আব্বু। ভোর বাবার গলা জড়িয়ে ধরে বলে, ফেলে দিইনি আমি তোমার মামুনিকে। বলে অরুণের ঘাড়ে মুখ গুজে সবকিছু খুলে বলে। অরুণ সব শুনে ছেলেকে আরেকটু মিশিয়ে নেয়, মাথায় চুমু দিয়ে বলে, এই কথাগুলো তখন বলতে পারোনি, আর তখন ওভাবে আনিকে রেখে চলে আসা ঠিক হয়নি তোমার। ভোর বাবার ঘাট থেকে মাথা তুলে বাবার পেটের উপর বসে গাল ফুলিয়ে বলে, তোমার মতে আমি তো কিছুই ঠিক করি না। অরুণ হেসে ভোরের পেটে কাতুকুতু দেয়। আব্বু এটা কিন্তু ঠিক নয় বলেই খিলখিলিয়ে হাসতে লাগলো। তার হাসি যেন থামছেই না, হাসছে আর ছটফট করছে কাতুকুতুর চোটে। ছেলের হাসিতে অরুণের বুকটা খানিকটা হালকা হয়। কাতুকুতু দেওয়া থামিয়ে ছেলেকে বুকে টেনে মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। ভোর বাবাকে জড়িয়ে থাকে। ওভাবে শুয়ে থেকে হঠাৎ প্রশ্ন করে, আব্বু তুমি সত্যি আমার জন্য আম্মু আনবে? অরুণের হাত থেমে যায়। ভোর আবারও বলে, তাহলে খুব ভালো হবে, সবার মতো আমারও আম্মু হবে। কি আমাকে অনেক ভালোবাসবে, খাইয়ে দিবে, ঘুম পাড়িয়ে দিবে, গোসল করিয়ে দিবে, স্কুল ড্রেস পরিয়ে দিবে, আবার পাল্টিয়েও দিবে।
চাচি আম্মু যেভাবে আম্মুকে আদর করে ঠিক সেভাবে আমাকেও আদর করবে। আমরা একসাথে কার্টুনও দেখবো একসাথে। রাতে তুমি আম্মু আর মাঝখানে আমি ঘুমাবো। আমি আম্মুর বুকে ঘুমাবো, তোমার বুকেও ঘুমাবো, তবে বেশিক্ষণ কিন্তু নয়। তুমি রাগ করবে আপু? রাগ করবে না কিন্তু? আরও কত শত বায়না তার মাকে ঘিরে, অথচ তার নির্দয় জন্মধারিণী ছোট্ট মাসুম বাচ্চাকে রেখে কিভাবে ডিভোর্স নিয়ে চলে যায় বিদেশ ভুইয়ে ক্যারিয়ার শক্ত করতে। আর ছেলেটা মায়ের ভালোবাসা পাওয়ার কত আকাঙ্ক্ষায়, কি করবে সে? ভাবতে ভাবতেই চোখের কার্নিশ বেয়ে কয়েক ফোঁটা অশ্রু বেয়ে পড়ে। সকালবেলা আজ সূর্যমামার দেখা নেই। মেঘে ঢাকা দিগন্ত, কেমন একটা গম্ভীর ভাব বিরাজমান। তবে সরকার বাড়িতে রোজগারের মতো পাখির কলকাকলিতে মুখরিত সাত সকাল। অরুণ সরকার রোজগারের মতো ফজর ওয়াক্তেই ঘুম থেকে উঠে নামাজ পড়ে হাঁটতে বের হয়। আজও তার ব্যতিক্রম হয়নি। 1 ঘন্টা হেঁটে বাড়ি ফিরে গোসল সেরে নেয়। আগে নিয়মতান্ত্রিক জিমে গেলেও এখন আর যাওয়া হয়ে ওঠে না। বাড়িতে জিমের কিছু যন্ত্রপাতি যেমন ট্রেডমিল, ডাম্বেল ইত্যাদি আছে, সেগুলো ব্যবহার করা হয় না আজকাল ব্যস্ততার ভিড়ে। অরুণ গোসল করে তোয়ালে দিয়ে মাথা মুছতে মুছতে ভোরকে কয়েকবার ডাক দেয়। ভোর বিছানায় গড়াগড়ি খেতে খেতে আবারও যেমন তেমনি। অরুণ ড্রেসিং টেবিলের আয়নার সামনে দাঁড়ায়। পাশে তাকাতেই টবের দিকে নজর আসে। তাদের বাড়িতে অধিকাংশ ফার্নিচার কাঠের, বাবার ডিজাইন করে বানানো। আর রুমের ভিতরে ব্যালকনিতে, ড্রয়িং রুমে প্রায় সবখানেই টবে গাছ লাগানো। সে টবে বিভিন্ন ধরনের ফুল, ঔষধি গাছ। অরুণের রুমেও আছে বেশ কয়েকটি, আর বেলকনি জুড়েও কলিয়াস, জিজি প্ল্যান্ট, ফিগ প্ল্যান্ট, এরিকা পাম, অ্যালোভেরা, স্পাইডার প্ল্যান্ট, ফিলোড্রেন্ডন ইত্যাদি। অরুণ ওয়াশরুম থেকে মগ ভর্তি পানি এনে গাছগুলোতে দেয়। অল্প পানি হাতে নিয়ে ঘুমন্ত ছেলের মুখে ছিটিয়ে বলে, আব্বু ওঠো, সকাল হয়েছে, সে কখন স্কুলে যেতে হবে তো। ভোর পিটপিট করে চোখ খুলে উঠে বসে হাই তুলতে তুলতে বলে, এত জলদি সকাল হয়ে গেল? একটু আগেই না ঘুমালাম। অরুণ পানির মগ রেখে এসে ভোরকে কোলে নিয়ে ব্যালকনিতে যায়। দেখো সকাল হয়ে গেছে, যদিও তোমার সূর্য মামা আজ ওঠেনি। ভোর বাবার কাঁধে মাথা রেখে বলে, আপু ঘুম পাচ্ছে আমার। অরুণ হেসে ছেলের পিঠে চাপড় দিয়ে বলে, চলো তোমাকে গোসল করে দিই, ঘুম পালিয়ে যাবে। না না আপু, এখন করবো না গোসল, স্কুল থেকে ফিরে করব, তখন অনেক গরম লাগে। এখন গোসল করলে স্কুলে ভালো লাগবে, সেখানেও তো গরম। সকালবেলা গোসল করলে সারাদিন মনটা ফুরফুরে থাকে আব্বু। আর তাছাড়া দুপুরে কে তোমাকে গোসল করে দেবে? ভোরের মুখটা মলিন হয়ে আসে। তার মলিন মুখ দেখে অরুণের মন খারাপ হয়। আপু আমি একাই করে নিব গোসল। অরুণ রুমে ঢুকে ওয়াশরুমের দিকে পা বাড়াতে বাড়াতেই বলে, কখনো একা একা গোসল করার চিন্তা মাথায় আনবে না, তুমি খুব ছোট। বাথরুমে সাবান পানি মাখিয়ে ফেলে পা পিছলে গেলে, তাছাড়া ফলোটাও পিছিল। ভোর মাথা নাড়ে। আপু দাদিকে বললে গোসল করিয়ে দিতে দেবো। অরুণ ছেলেকে বাথরুমের ছোট টুলের উপর বসিয়ে দিয়ে কল ছাড়ে বালতি ভরতে। মলিন মুখে বলে, তোমার দাদি বয়স্ক মানুষ, ছোট মাকে কাজে লাগা ঠিক হবে? তার তো এখন রেস্ট করার সময়। দাদি তো অনেক আর রূপমকেও গোসল করিয়ে দেয়, আমাকে দিয়ে দিলে কি হবে? অরুণ ভোরের গায়ে পানি দিয়ে বলে, আমি করিয়ে দিচ্ছি তো আব্বু। ভোর মুখ গোমরা করে বলে, বুঝতে পেরেছি, তোমার মাকে দিয়ে কাজ করাবো বলে তোমার হিংসা হচ্ছে। আমার আম্মুকে আসতে দাও, আম্মুকে বলবো শুধু আমার কাজ করতে, আমাকে ভালোবাসতে। আব্বুর কাজ করবেও না, ভালোবাসবে না। অরুণের হাত থেমে যায়। শান্ত দৃষ্টিতে ছেলের মাসুম নিষ্পাপ মুখশ্রীর দিকে চায়, যেই মুখশ্রী তাকে এক আকাশ সমান ভালোবাসার আভাস দেখা দেয়, যে মুখশ্রী তার বেঁচে থাকার একমাত্র অবলম্বন। আবার সেই মুখশ্রী তাকে যন্ত্রণার সমুদ্রের গভীরতায় নিক্ষেপ করে, দেখিয়ে দেয় সে কতটা হতবাগা। ছেলে সাথে বাবাও। পাতা স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে নেয়। তাদের স্কুলে স্টুডেন্টদের সাথে সাথে টিচারদেরও নির্ধারিত ড্রেস আছে। ছেলে বাচ্চাদের স্কাই ব্লু শার্ট, কালো প্যান্ট, আর মেয়ে বাচ্চাদের স্কাই ব্লু স্কার্ট, হোয়াইট শার্ট ও প্যান্ট, শোল্ডার বেল্ট, টাই এগুলো নেভি ব্লু। আর টিচারদের স্কাই ব্লু রঙের শাড়ি, সাদা ব্লাউজ। মেয়েদের সালোয়ার কামিজ বা বোরখাও পরতে পারে নিয়ম মেনে। আর ছেলেদের কালো প্যান্ট ও সাদা শার্ট। পাতা শাড়ি পরে মাথায় হিজাব বেঁধে নেয়। হাতে ঘড়ি পরে হ্যাঙ্গিং ব্যাগে প্রয়োজনীয় জিনিসপত্র তুলে নিয়ে পানির পটটা হাতে নিয়ে রুম থেকে বেরিয়ে কিচেনে আসে। তার মা লাবণী আক্তার রান্না করছে। পাতার স্কুল বাসা থেকে একটু দূরে হওয়ায় জলদি বের হতে হয়। পাতা পটে পানি ভরতে ভরতে বলে, মা রান্না কত দূর? আমি কি টিফিন নিয়ে যেতে পারবো? লাবণী আক্তার কড়াইয়ে ডিম ছেড়ে খুন্তি দিয়ে উল্টাতে উল্টাতে বলল, কাজের মেয়ে পাইছো সময়, একটা কাজ করবি না, শুধু তৈরটা খাবি। সকালে উঠে কাজে তো একটু হাতও পাঠাইতে পারিস। তা না, খিচুড়ি রেঁধেছি কালাই চাউল দিয়ে, ডিম ভাজি, পাঠিয়ে নিয়ে যা। আর শোন, র্যাকের ভিতরে কেকের প্যাকেট আছে, 2 পিস খেয়ে নিয়ে যা। পাতার মনটা আনন্দে ভরে উঠল। একটু যত্নে তার তনু মনে ভালো লাগা ছেয়ে গেল। সচরাচর সে সকালে হালকা পাতলা বাসি খাবার খেয়েই বেরিয়ে যায়। লাবণী আক্তার রান্না শেষ হতে তার অনেক দেরি হয়ে যায়, তাই ঘরে যা থাকে তাই মুখে দিয়ে যায়। স্কুল 3টা পর্যন্ত। সব টিচার টিফিন নিয়ে যায়, সেও নিয়ে যায় বাড়ি থেকে।
যেদিন রান্নাটা জলদি হয়, না হলে হোটেল থেকে রুটি অমলেট বাটিতে ভরে নিয়ে যায়। আজ অনেক দিন পর বাড়ি থেকে টিফিন নেবে। লাস্ট কবে নিয়েছিল সে ভুলেই গেছে। সে টিফিন বক্স নিয়ে আসে। লাবণী আক্তার বক্সে খিচুড়ি দিয়ে অর্ধেক ডিম ভাজি দেয়। পাতা খুশি হয়, যদিও খিচুড়ি তার একটুও পছন্দ না। পাতা বক্সের ঢাকনা খুলে রেখে ড্রয়িং রুমে টি টেবিলে রেখে ফ্যানের নিচে একটু ঠান্ডা হওয়ার জন্যে, যে গরম গন্ধ না উঠে যায়। তারপর কেকের প্যাকেট থেকে 2 পিস কেক নিয়ে বাকিটা রেখে আসে। কেক খেয়ে পানি পান করে। আতিকুর রহমান রুম থেকে বেরিয়ে খবর কাগজ সহ ড্রয়িং রুমে বসে। পাতার দিকে তাকিয়ে বলে, ওর আব্বু ফোন করেছিল। পাতার গলায় পানি আটকে যায়, বিষম খায়, পানি ছিটিয়ে পড়ে বাইরে। আতিকুর রহমান নাক সিটকায়। পাতা নিজের মাথায় আলতো করে থাপড় দিয়ে কেসে নিজেকে সামলে বলে, কি বললো? আতিকুর রহমান পেপার মেলে মুখের সামনে ধরে বলে, তোমায় কিছুদিনের জন্য বাড়িতে যেতে বললো। আব্বু স্কুল ছুটি নেই এর মধ্যে, আর এখান থেকেও বেশ দূরে হয়। ছুটি হলে পরে যাব। তাহলে তার সাথে কথা বলে নিও। আতিকুর পেপারে নজর রেখেই বলে। পাতা মাথা নাড়ে। লুকমান সোফায় বসে বলে, খালু শুধু তোকেই যেতে বলে পাতু, অথচ তুই কর্মজীবী ব্যস্ত নারী। আমি বেকার, আমায় তো বলে না। পাতা টিফিন আটকে নিয়ে ব্যাগে ভরে বলে, বুঝলি ভাই, সব মায়া। এককালে পালিত মেয়ে ছিলাম তাদের ঘরে, ওখানেই বড় হয়েছি। মেয়ের মতোই ভালোবাসতো। নিজের ছেলে মেয়ে আশায় ভালোবাসা কমতে থাকে, তবে একেবারে শেষ হয়ে যায়নি। এখনো একটু হলেও বাসে। আব্বু ভাই, আসছি আমি। বলেই ব্যাগ কাঁধে নিয়ে বের হয়ে যায়। আতিকুর রহমান পেপার নামিয়ে পাতার প্রস্থান দেখে। লুকমান বাবার দিকে তাকিয়ে বলে, বাবা পাতাকে খালুকে না দিলেও পারতে, অতটা অভাব ছিল না তোমার। ব্যস্ত সড়ক, শাঁসা গাড়ি চলছে পুরো রাস্তা জুড়ে। যাত্রী পার হওয়ার অবকাশ নেই। মেন রোড বলে কথা। যাত্রী পার হওয়ার জন্য জেব্রা ক্রসিং নেই, তবে নির্দিষ্ট দূরত্বে ওভারব্রিজ আছে। উপর দিয়ে শুধু মানুষ চলাচলের জন্য সিগন্যালও আছে। পাতা সিগন্যালে বাইকে বসে আশেপাশে তাকাচ্ছে। মনে হচ্ছে কেউ তাকে ডাকছে। বেশ সময় ধরে এমন ফিল হচ্ছে, কিন্তু না, কাউকেই নজরে আসেনি। পাতা হেলমেটের গ্লাস উঠিয়ে পাশে তাকায়, তখনই শুনতে পায় কেউ সত্যিই ডাকছে। ছোট ছোট হাত নাড়িয়ে গলা উঁচিয়ে ডাকছে, প্লিজ পাতা মিস, এদিকে তাকান, আমি ভোর। চারিপাশের হর্ন, মানুষ, যানবাহনের শব্দের আওয়াজ বেশি শোনা যাচ্ছে না। পাতা সরু নজরে চায়। প্রাইভেট কারের জানালার গ্লাস অর্ধেক উঠানো, সেই ফাঁকের মধ্যেই হাত বের করে ডাকছে। কেউ বারবার তাকে ভেতরে নেওয়ার চেষ্টা করছে। ভোর শুনছেই না। সিগন্যাল শেষ হয়ে যাওয়ায় সব গাড়ি চলতে থাকে। পিছনের গাড়ির হর্নের আওয়াজে পাতা বাইক স্টার্ট করে ফুটপাতের সাইড দিয়ে ধীরে চালাতে থাকে। ভোরদের গাড়ির স্পিডও কমে পাতার বাইকের সামনে থেমে যায়। পাতা বাইক নিয়ে জানালার পাশে দাঁড়াতেই ভোর মাথা বের করে বলে, আসসালামু আলাইকুম মিস, কেমন আছেন? আপনাকে কখন থেকে ডাকছি শুনছেনই না, আমার গলা ব্যথা হয়ে গিয়েছে। পাতা সালামের উত্তর নিয়ে হাত বাড়িয়ে ভোরের গাল টিপে বলে, তবে মনে হচ্ছিল কেউ ডাকছে, আশেপাশে তাকিয়েছিলাম। তা ভোর সরকার কেন ডাকছিলে? ভোর মিষ্টি হেসে বলে, এমনিতে মিস, আপনার বাইকে আমাকে লিফট দেবেন? পাতা তার গাল টিপে বলে, কেন নয়, তবে আপনি তো গাড়িতেই যাচ্ছিলেন, কোনো সমস্যা? ভোর মাথা নেড়ে না বুঝায়। পাশ থেকে কেউ ভোরকে ভিতরে নিয়ে বলে, ভোর দেরি হচ্ছে তোমার, স্কুলে চলো। পাতা মাথাটা হালকা গিয়ে উকি দিয়ে দেখার চেষ্টা করে কে বলছে কথা। ভিতরে অরুণ সরকারকে দেখে সোজা হয়ে বসে, হেলমেটের গ্লাস লাগিয়ে নেয়। ভোর বাবার হাত থেকে নিজেকে ছাড়িয়ে বলে, আপু আমি মিসের সাথে স্কুলে যাই প্লিজ, আমি কখনো বাইকে চড়িনি, প্লিজ আব্বু। অরুণ শান্ত গম্ভীর গলায় বলে, বাইরে অনেক গরম ভোর, আর দোলাবালি তো গাড়িতে হয়তো আসেই, তুমি গাড়িতে উঠে যাবে ব্যাস, আর কোনো জেদ নয়। ভোর নাছর বান্দা, সে যাবেই। অরুণকে বারবার অনুরোধ করে। পাতার বেশ মায়া হয়। মাহিন ছেলে, কোথায় বাবা একটু এক্সট্রা ভালোবাসবে, আবদার পূরণ করবে, আদুরে গলায় কথা বলবে, তা না, গম্ভীর হয়ে অর্ডার করছে। ভোর পিটপিট করে বাবার দিকে তাকিয়ে বলে, আব্বু প্লিজ, মিস আপনি একটু বুঝিয়ে বলুন না আব্বুকে। পাতা হকচকিয়ে যায়। সে বোঝাবে এই তাগরা সারকে? কোথায় সে এইটুকুনি শরীরে বিড়াল শাবক, আর যার আঁচড় দেওয়ার নখ পর্যন্ত নেই, আর কোথায় ওই লম্বা চওড়া বলিষ্ঠ ষাঁড় তথা পুরুষ। তাকে নজরেই না ভস্ম করে দেয়। তবু স্টুডেন্টের সামনে ইজ্জত রক্ষা করতে আমতা আমতা করে বলে, স্যার যেতে দিন না, আমি দেখে শুনে ধীরেই বাইক চালাব। অরুণ গ্লাসটা পুরো নামিয়ে বাইকে বসা ছেলের নিচের দিকে চায়। মুখ দেখতে পায় না, হেলমেট পরায়, তবে গ্লাসের ভিতরে চোখ দেখা যাচ্ছে। অরুণের দৃষ্টি মহাভারতের শকুনির দৃষ্টির মতো লাগে পাতার কাছে। খানিকটা ঘাবড়িয়ে যায়। বড়লোক ও সম্মানীয় মানুষ, প্রিন্সিপাল ম্যামের পরিচিত, তাই স্যার সম্বোধন করেছে। ভুল হয়েছে কি? সে তড়িঘড়ি করে বাইক স্টার্ট করে বলে, ভোর তোমার আব্বুর সাথে যাও, এই 4 পাওয়ালা গাড়িতে। এসি আছে, আরামে যাবে, গরমও লাগবে না। আর
আমার বাইকে গরম লাগবে, তারপর তুমি ছোট ধরে রাখতে পারবে না। আসছি কেমন? হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।